প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ব দন্তের নয় দয় হস্যু র বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় ড্যাশ তাকে কি বলে, মানে তাকে কি বলে দিয়ে একটা হাইফেন দিয়ে রাখ, ড্যাশ দিতে হবে না, হাইফেন দিয়ে। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে কি বলে ড্যাশ। উত্তরটা তোরা লিখবি। আচ্ছা, যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে কি বলে। আচ্ছা, দ্বিতীয়, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? তৃতীয়ত, 3 নম্বর, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে। আচ্ছা, দুটি নদী অববাহিকার 4 নম্বর, ঠিক আছে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে। তারপরে শুষ্ক অঞ্চলের গিরিখাত নাম কি, গিরিখাতের নাম কি, বা গিরিখাতকে কি বলে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে। এই প্রত্যেকটা প্রশ্নের পরে একটা ড্যাশ দিয়ে অ্যান্সারগুলো পরে লিখবি, ঠিক আছে। এখন কোশ্চেনগুলো পর পর করে লেখ। তারপর, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে। কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে। তারপর, কোনটি মৃত্যুফাদ হিসেবে পরিচিত। কোনটি মৃত্যুফাদ হিসেবে পরিচিত। তারপর, হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ। হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ। তারপর, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলে। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলে। তারপর, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়। কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়। তারপর, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে। সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে। তারপর, বাস্কেট অফ এগ টপোগ্রাফি। বাস্কেট অফ এগ টপোগ্রাফি বানান কারোর জানতে হলে জিজ্ঞেস করবি, ঠিক আছে। বাস্কেট অফ এগ টপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত। কোন ভূমিরূপটি সম্পর্কিত। তারপর, দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে।
দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? তারপর মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত, কি বললাম? মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা কি? মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা কি বা তার নাম কি? তারপর মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? সাহারা, তারপরে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে? তারপর পৃথিবীতে কোন নদ সবচেয়ে বেশি জল বহন করে? পৃথিবীতে কোন নদ সবচেয়ে বেশি জল বহন করে? পৃথিবীতে কোন নদ সবচেয়ে বেশি জল বহন করে? তারপর পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? তারপর ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? ওটা পৃথিবীর আগেরটা, পরেরটা শুধুমাত্র ভারতের, আর বাকি সব সেম। ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? তারপর পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? তারপর বড় মাপের র্যাপিডসকে কি বলা হয়? বড় মাপের র্যাপিডসকে কি বলা হয়? তারপর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? আচ্ছা, কাকে ভারতের নায়াগ্রা বলা হয়? তারপর কাকে ভারতের নায়াগ্রা বলা হয়? তারপর পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? তারপর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? আচ্ছা, জার্মানির রাইন নদীর বদ্বীপ কি ধরনের বদ্বীপ? পরের প্রশ্ন, জার্মানির রাইন নদীর বদ্বীপ কি ধরনের বদ্বীপ? তারপর হুয়াংহো নদীর বদ্বীপ কি ধরনের বদ্বীপ? হুয়াংহো নদীর বদ্বীপ কি ধরনের বদ্বীপ? করাতের দাঁতের মতো
একটি বদ্বীপের উদাহরণ দাও। পরের প্রশ্ন, করাতের দাঁতের মতো একটি বদ্বীপের উদাহরণ দাও। তারপর, ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? তারপর, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? তারপর, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? যখন তোরা এইগুলো পড়বি খুব ভালো মতো, বৃহত্তম দীর্ঘতম এই জিনিস দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? হ্যাঁ, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? আচ্ছা, তারপর, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? তারপর, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? তারপর, আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তারপর, ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলে? ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলে? তারপর, ষষ্ঠঘাত সূত্রের ব্যাখ্যা দেন কে? ষষ্ঠঘাত সূত্রের ব্যাখ্যা দেন কে? তারপর, নদীর জলপ্রবাহ মাপার একককে কি বলে? দুটো আছে, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? নদীর জলপ্রবাহ মাপার একককে কি বলে? ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? পরের প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে কি বলে? পরের প্রশ্ন, নদীতে সৃষ্ট বাঁক বা মিয়েন্ডারের নামকরণ হয় কোন নদীর নাম অনুসারে? আবার বলছি, নদীতে সৃষ্ট বাঁক বা মিয়েন্ডারের নামকরণ হয় কোন নদীর নাম অনুসারে? তারপর, রসেমতানে ভূমির কোন অংশ মসৃণ হয়? কি বললাম? রসেমতানে ভূমির কোন অংশ মসৃণ হয়? পরের প্রশ্ন, তারপর, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? তারপর, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত?
বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? তারপর তারপর শিলা দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? শিলা দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? আগেরটা ছিল বালি দ্বারা, পরেরটা শিলা দ্বারা। ঠিক আছে, এই টার্মগুলো মনে রাখবি। আচ্ছা, তারপর ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিপিতে পরিণত হলে তাকে কি বলে? আবার বলছি, ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? আচ্ছা, গম্বুজের ন্যায় তো, ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? আচ্ছা, লিখেছিস? আচ্ছা, এ কটা কর, তারপর কয়েকটা মুখে ধরবো, বেশি না, অল্প কটা। হ্যাঁ হ্যাঁ, ধর। শুরু করে দাও। উত্তরগুলো লেখা কটা পারবি এখানে আগে বল। আচ্ছা, এক কাজ কর, প্রথমে যে কটা কোয়েশ্চেন দিলাম একবার করে চোখ বুলিয়ে নে, তারপর দেখ কটা পারবি। এটা কিন্তু একটা চ্যাপ্টার, আরও অনেক চ্যাপ্টার আছে, তা ওইগুলো আজকে হাত দেবো না। আজকে প্রথম চ্যাপ্টার ধরেই ওখানকার এমসিকিউ, এসএকিউ বা অর্থাৎ 1 নম্বরে যা যা আছে সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একবার পড়ে দেখ কতগুলো পারবি, তারপর নিজেকে প্রশ্ন কর কেন পারবো না। আজ ডিসেম্বরের কত তারিখ? 14 তারিখ, তাই তো? ডিসেম্বরের 14 তারিখ, পরীক্ষার হয়তো 1.5 মাস মতো আছে। প্রথম চ্যাপ্টার, এখান থেকে যদি অধিকাংশ প্রশ্ন মনে হয় যে পারবো না, নিজেকে প্রশ্ন কর কেন পারবো না, তারপর নিজে যদি উত্তর পাস ভালো, না হলে আমাকে জিজ্ঞেস কর, কর, অ্যান্সার বলে দেবো, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু নিজেকে প্রশ্ন করাটা জরুরি যে কেন পারবো না। কি ফাঁকা রাখিস না, আমি বললাম না একটা ড্যাশ দিয়ে রাখতে, একদম শুরুতে বলেছিলাম, মনে কর যে প্রশ্নগুলো লেখার পরে একটা ড্যাশ দিয়ে রাখবি, মানে অ্যান্সারটা লেখার জন্য। এটা তো খুব বড়, অল্প জায়গা হবে না, দেখি কেমন করে লিখেছিস। না, তাড়াতাড়ি তো করতে হবে, পরীক্ষা দিবি। আচ্ছা, ড্যাশ দেওয়ার হ্যাঁ জায়গা আছে তো, হ্যাঁ এই তো জায়গা আছে এখানে, তারপরে এখানে, এই জায়গাগুলোতে ড্যাশ দিয়ে দিয়ে করে ফেল। হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়েও লিখতে পারিস, অসুবিধা নেই, আমি বলেছিলাম ড্যাশ দিয়ে রাখতে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কটা পারবি মনে হচ্ছে? এগুলো একদম বেসিক, মানে তোদের বই যদি শুরু থেকে খুঁটে খুঁটে পড়া থাকতো, এখানে যে কটা দিয়েছি, 43টা না 45টা? হ্যাঁ, 44টা। আচ্ছা, ওই 44টার মধ্যে মোটামুটি 40টা এমনিই পারতি, যদি একদম খুঁটে খুঁটে বছরের শুরু থেকে পড়া থাকতো 44টাই পারতি। তাও ঠিক আছে, যেটা করিসনি ওটা ভেবে লাভ নেই, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে। তো এখন দেখ কটা পারবি, এখান থেকে কটা মনে হচ্ছে পারবি, যে একদম শিওর কনফার্ম এটাই উত্তর হবে। কটা পারবি মনে হচ্ছে? সব পারবি? কে বললো সব পারবি? সব পারলে খুব ভালো, কংগ্রাচুলেশন। লজ্জা পাওয়ার কি আছে? তোকে তো তাহলে বলা উচিত যে হ্যাঁ ভালো, লজ্জা পাওয়ার তো কিছু নেই। আর সবগুলো না পারলেও লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু এটা বোঝা উচিত যে কেন পারবো না। ঠিক আছে, মানুষ পারে বা না পারে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে যে কেউ ভুল করলে সেই ভুলটা ধরাটা, যে হ্যাঁ আমি ভুল করেছি, তার মানে এটা আমার ভুল হয়েছে, এই সেলফ রিয়েলাইজেশনটা দরকার। এছাড়া ওটা হয়ে গেলে অলমোস্ট 50% কাজ হয়ে যায়। যাই হোক, তার মানে হয়নি, আমি ধরে নিতে পারি হয়নি, তাই তো? আচ্ছা, তাহলে হয়নি যেহেতু,
তাহলে এখন কি করতে হবে, আজ আমি আগের সপ্তাহে যে কাজটা দিয়েছিলাম কাজ হবে আগামীকালের মধ্যে ওটা কমপ্লিট করা, যার যার হয়নি, আই থিঙ্ক অধিকাংশেরই হয়নি, তাই তো? ওই যে ম্যাপ দিতে বলেছিলাম যে ম্যাপ করবি, ম্যাপটা চোখে মানে চা খেতে খেতে ফোন ঘাঁটতে ঘাঁটতে পড়তে পড়তে বোরিং লাগছে, একবার দেখলাম ও এখানে এটা এখানে এটা এখানে এটা, ওটাই করা হয়নি। ওটা সব থেকে ইজিয়েস্ট হয়েছিল, মানে ওটা করলে পরে আলাদা করে কোনো এফোর্টই দিতে হতো না, বারবার ম্যাপ পয়েন্টিং করা, খাতা নিয়ে বসো, স্কেল নিয়ে বসো, কিচ্ছু করতে হতো না, জাস্ট দেখতেই হয়ে যেত 1.5 মাস মতো। তা ওটা করিস নি, 1 সপ্তাহ লেট করেছিস। তো প্রথম কাজ যেটা হবে, যেটা লেট করেছিস ওটা কালকের মধ্যেই করে ফেলে। আমি বলবো না আজকে গিয়ে হয়তো পড়তে বসতে ইচ্ছা হবে না, 2-3 ঘন্টা স্যারেদের লেকচার শুনতে শুনতে মাথাটা একদম অবসেসড হয়ে গেছে। সো এখন বাড়িতে গিয়ে রেস্ট নিস, সে অসুবিধা নেই, কিন্তু এটা কালকের মধ্যে করে ফেলবি, মানে ম্যাপ পয়েন্টিংয়ের কাজটা ওটা ফেলে রাখবি না। আমি কিন্তু পরের সপ্তাহে এসে আবার জিজ্ঞেস করবো যে ম্যাপ পয়েন্টিংয়ের কাজ হয়েছে, তখনও যদি বলিস হয়নি তাহলে কিন্তু সেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং হবে, ঠিক আছে? সো ওটা করবি না। আর যেই অ্যান্সারগুলো আজকে বলে দিচ্ছি এইগুলো বাড়িতে পড়ে ফেলবি, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ আমি প্রতি সপ্তাহে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেবো। যেমন আজকে ফার্স্ট চ্যাপ্টার দিয়েছি, টোটাল 5টা চ্যাপ্টার। আমি ভারতটাকে 2টো পার্ট হিসেবে ধরি, কারণ একটা প্রাকৃতিক রয়েছে আর একটা রয়েছে অর্থনৈতিক। আমি দুটো একসাথেই দিয়ে দেবো, ঠিক আছে? মানে ভারত পার্টটা একসাথেই দিয়ে দেবো, কিন্তু কোশ্চেনগুলো আলাদা আলাদা থাকবে। মানে যখন দেবো তখন প্রাকৃতিক পার্ট এক জায়গায় দেবো আর হচ্ছে অর্থনৈতিক পার্টটা আরেক জায়গায় দেবো, যাতে পড়তেও সুবিধা হয়, মানে এলোমেলো না হয়ে যায়। যার কারণে আমি প্রথম মানে দাদার সঙ্গে আমি কথা বলেছি যে তোদের এখন লাস্ট টাইমে যদি সব আবার একবারে জগা খিচুড়িভাবে শুরু করি না, মাথার ভিতরে খিচুড়ি হয়ে যাবে, জিলেপি হয়ে যাবে, অসুবিধা। সো কী করতে হবে, চ্যাপ্টারগুলো তোদের মানে এক একটা ধরে 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 এমসিকিউ বা 3 নম্বর 5 নম্বর যদি হয়ে যায় তাহলে মাথায় একটা সেট থাকলো, ও তার মানে এই চ্যাপ্টারে এই ধরনের প্রশ্ন আসে, এই চ্যাপ্টারে এই ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? গট ইট? তো আচ্ছা অ্যান্সারগুলো তাহলে বলে দিচ্ছি, অ্যান্সারগুলো লিখে ফেল। যাদের হচ্ছে পাশে দাগ দেওয়া আছে দাগের পাশে লেখা, তোর যেমন নেই বা যাদের ওরকম জায়গা রাখা নেই তারা ওই নাম্বার ওয়াইজ দিয়ে দিতে পারিস, ঠিক আছে? আচ্ছা, তার প্রথমটা কি বলেছিলাম, যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়। আচ্ছা জিনিসগুলো বুঝে বুঝে নে, তাহলে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? শুধু রাতটা মেরে কোনো লাভ নেই, মুখস্থ করে কোনো লাভ নেই। যে প্রক্রিয়ায় কি বলেছে, অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়। অসমতল মানে কি? তার মানে কোথাও এখানে এরকম থাকবে, কোথাও আবার এরকম থাকবে, কোথাও আবার এরকম থাকবে, আবার কোথাও এরকম হয়ে যাবে। মানে অসমতল মানে এটা এখানে যেমন সমতল এইটুকু আমরা ধরতে পারি সমতল, কিন্তু এখানে তো এবড়ো থেবড়ো রয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু। তার মানে কোন প্রক্রিয়ায় এই উঁচু ভূমিটাও ক্ষয়প্রাপ্ত হয়ে সমান হয়ে যাবে, আবার এই নিচু ভূমিটাও সঞ্চয় কার্যের মাধ্যমে সমান হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। কোন প্রক্রিয়ায়? পর্যায়ন প্রক্রিয়ায়। একদম শুরুর মানে প্রথম পেজেই তোদের ভূগোল বইয়ের একদম প্রথম পেজেরই প্রথম দিকের কনসেপ্ট এটা, যে অসমতল। অসমতল মানে কি? যেটা সমতল নয় সেটাকে অসমতল বলে। তার মানে কোথাও উঁচু কোথাও নিচু। তাহলে কোন প্রক্রিয়াতে সঞ্চয় কার্যও হবে আবার ক্ষয় কার্যও হবে, হয়ে কি হবে, উঁচুটা নিচু হয়ে যাবে, নিচুটা উঁচু হয়ে যাবে, অর্থাৎ একটা সমান লেভেলে চলে আসবে। তাহলে সেই প্রক্রিয়াকে কি বলা হয়? পর্যায়ন প্রক্রিয়া, ঠিক আছে? এইভাবে মনে রাখার চেষ্টা করবি, তাহলে আলাদা করে মুখস্থ করতে হয় না, ঠিক আছে? তাহলে প্রথমটার উত্তর কি হবে? পর্যায়ন হবে। আচ্ছা, তারপর দ্বিতীয় প্রশ্ন কি আছে, একজন পর। হ্যাঁ অবশ্যই, আমাদের যে কোনো কিছু যদি শক্তি রিলেটেড বলা হয়, তোরা হয়তো ভৌত বিজ্ঞানেও পড়েছিস, শক্তির মেন উৎসই হচ্ছে সূর্য। সূর্য থেকেই সব ধরনের শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, ঠিক আছে? এমনকি জীবন বিজ্ঞানেও পড়েছিস যে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে কিভাবে, কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। মানে সূর্য হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস, তাহলে এটা হবে সৌরশক্তি। তারপরে কি আছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, অবরোহণ। হ্যাঁ, ভূমির উচ্চতা হ্রাস মানে ক্ষয় 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 ক্ষয়প্রাপ্ত হওয়া কোনো একটা প্রক্রিয়াকেই বলা হয় অবরোহণ প্রক্রিয়া। আর যেটাতে সঞ্চয় কার্যের মাধ্যমে বাড়ে সেটা কি? আরোহণ। আরোহণ মানে কি? ওপরে ওঠা। তার মানে একটা সমান ভূমি যখন আস্তে আস্তে উপরে উঠছে সেটা হয়ে যাবে আরোহণ। আরোহণ মানে ওপরে ওঠা, ঠিক আছে? আর যেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটা কি হয়ে যাবে? অবরোহণ। অবরোহণ প্রক্রিয়ার আরেকটা নাম আছে জানিস? অবরোহণ প্রক্রিয়ার আরেকটা নাম আছে, কি নাম বলতো? কে পারবি? অবরোহণ প্রক্রিয়ার আরেকটা নাম আছে। না, পর্যায়নে কি হয়? এই একটু আগে বললাম, পর্যায়নে অসমতল ভূমি সমতল হচ্ছে, অর্থাৎ নিচু ভূমিটা সঞ্চয় কার্যের মাধ্যমে একটা বেস লাইনে আসছে,
আবার যেটা উঁচু ভূমি সেটাও ক্ষয়প্রাপ্ত হয়ে একটা বেস লাইনে আসে, মানে সমান হচ্ছে, ওটা হচ্ছে পর্যায়। নগ্নিভবন বলা হয়, নগ্নিভবন, অর্থাৎ আবহবিকার ঘটে এবং কি হয়, পুঞ্জিত ক্ষয় বা ক্ষয়ীভবনের মাধ্যমে ওটা মানে ভূমির যে উচ্চতা সেটা হ্রাস পাচ্ছে, সেটা হয়ে যায় তখন অবরোহণ। ঠিক আছে, আচ্ছা তাহলে ওটার উত্তর কি হবে? অবরোহণ। লিখেছিস? লিখেছিস সবাই? আচ্ছা তারপরে তারপরে কি আছে বল? হ্যাঁ বল কি বলে? হ্যাঁ জলবিভাজিকা, এই তো এটা পেরেছিস। তারপরে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। আর হচ্ছে এই সেম জিনিসটাই যখন হচ্ছে মানে বৃষ্টিপ্রবণ পার্বত্য অঞ্চল হবে তখন সেটা কি হবে? হ্যাঁ না, বৃষ্টিপ্রবণ পার্বত্য অঞ্চল সেটা হয়ে যাবে গিরিখাত। গিরিখাত আর ক্যানিয়ন একই জিনিস, কিন্তু তফাৎটা কি? গিরিখাদের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবি, তাহলে 5 নম্বরের উত্তর লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি যদিও 5 নম্বরের সাজেশন আলাদা দিচ্ছি, তাও এটা মনে রাখবি। গিরিখাদের ক্ষেত্রে তফাৎটা কি বলতে, গিরিখাত আর ক্যানিয়ন না জিনিসটা একই। ঠিক আছে, এই দুটো জিনিসই হচ্ছে নদীর ক্ষয়কার্যের মাধ্যমে হচ্ছে, কিন্তু তফাৎটা একটা জিনিসই করে, এই দুটোকে তো আলাদা একটা জিনিসই করে। কি? ক্যানিয়ন হয় হচ্ছে শুষ্ক অঞ্চলে, শুষ্ক মরু অঞ্চলে, শুষ্ক মরু অঞ্চলে, আর গিরিখাত হয় হচ্ছে বৃষ্টিপ্রবণ পার্বত্য অঞ্চলে, বৃষ্টিপ্রবণ পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, এই জিনিসটা ছাড়া এই গিরিখাত আর ক্যানিয়নের কনসেপ্ট একদম একই, একদম সেম, দুটোই নদীর ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত হয়, ভূমিরূপ, দুটোই ভূমিরূপ। আচ্ছা তারপর তারপর হচ্ছে কি বলেছে, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? সবচেয়ে ঠান্ডা কোথায়, কোন মহাদেশে? হ্যাঁ তাহলে অ্যান্টার্কটিকায় হবে। আচ্ছা তারপরে কোনটি মৃত্যুফাদ হিসেবে পরিচিত? কি এটার নামটা একটু কঠিন কিন্তু, বার্গসুন্ড, বার্গসুন্ড। ঠিক আছে, বানানটা ভালো করে দেখবি, এটা দন্ত, আমার হাতের লেখা ভালো না, ঠিক আছে, স্যারের হাতের লেখা ভালো না, এটা আমি স্বীকার করছি। তো এটা হচ্ছে বার্গসুন্ড। ঠিক আছে, এটা হচ্ছে মৃত্যুফাদ হিসেবে পরিচিত। এই বার্গসুন্ড আর ক্রেভাস এই দুটো কিন্তু অনেকটা একই রকম জিনিস। ঠিক আছে, দুটোই হচ্ছে কি বলতো, আমি একটা কনসেপ্ট দিয়ে দিই হালকা, যে ধর একটা মানে অঞ্চল, মানে শীতপ্রবণ অঞ্চল যেখানে হচ্ছে বরফ গলা জল মানে হিমবাহ নিয়মিত যায়, তো ওখানে বিভিন্ন পর্বত আরোহীরা যখন বিভিন্ন পর্বতে ওঠানামা করে, ধর বিভিন্ন জায়গায় ধর ক্রেভাস রয়েছে, ওখানটা জায়গায় জায়গায় ফাটল আছে। ঠিক আছে, কিন্তু ফাটলের উপরে হালকা একটা আস্তরণ পড়ে, তো যখন পর্বতারোহীরা ওই আস্তরণের উপর দিয়ে হেঁটে হেঁটে পর্বতের উপর ওঠার চেষ্টা করে, কখনো কখনো ওই যে যেখানটা মানে হালকা ফাটল ধরেছে এবং কিছুটা অংশ হয়তো কঠিন হয়ে আছে, কিন্তু কঠিন অংশটা মাঝে মাঝে ভেঙে সে নিচে চলে যায়, আর তখন অনেকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এটা হচ্ছে বার্গসুন্ড বা ক্রেভাস। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন কি আছে, হিমবাহ উপত্যকার আকৃতি কি রূপ হয়? হ্যাঁ ইউ আকৃতির, হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ, তাই তো? কোনটা বল? আচ্ছা হিমবাহ উপত্যকা কিরকম হয় বলতো, ধর কোনো একটা পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে সেখানে ধর কোনো একটা নদীও আছে, নদীও আছে কিন্তু একটা উপত্যকাও আছে, তখন যখন হিমবাহটা আসে এবং নদী অঞ্চল মানে নদী অববাহিকাও চলছে এবং সেখানে একটা হিমবাহও চলছে, তখন কি হয়, দুটো উচ্চ তাপ মানে উচ্চ চাপের ফলে এই হিমবাহর একটা প্রেসার এবং নদী অববাহিকার একটা প্রেসারে কি হয়, ওই উপত্যকা অঞ্চলে একটা চাপ পড়ে, ওই এই সারফেসটাতে একটা চাপ পড়ে, যার কারণে এই সারফেসটা কি হয়ে যায়, একটা আকৃতি ধারণ করে, ওই আকৃতিটা ইউ আকৃতি হয়। ঠিক আছে, এখানে তার মানে দুটো আমাদের প্রাকৃতিক শক্তি কাজ করছে, একটা হচ্ছে হিমবাহ, একটা হচ্ছে নদী অববাহিকা, মানে দুটোই একসঙ্গে কাজ করার ফলে ওই উপত্যকা অঞ্চলটাতে, ওই পাহাড়ি উপত্যকা অঞ্চলে একটা প্রেসার পড়ে, আর প্রেসার পড়ার ফলে কি হয়, ওই জায়গাকার ভূমিরূপের পরিবর্তন ঘটে, আর পরিবর্তন ঘটলেই ওটার উপত্যকার আকৃতি কি হয়ে যাচ্ছে, ইউ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ওটা কি হবে উত্তর, ইউ আকৃতির। আচ্ছা তারপর হ্যাঁ এটা এটা তো পারার কথা পরেরটা, কারণ একটু আগে আলোচনা করলাম, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলে? হ্যাঁ ক্রেভাস আর এই যে একই জিনিস। ঠিক আছে, বার্গসুন্ড একই জিনিস, সেম। আচ্ছা কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়? নরওয়েকে। আচ্ছা সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে? ভূমিগ্রাব রেখা। তলদেশে দেখ সমুদ্র পৃষ্ঠ, ধর এটা একটা সমুদ্র, ঠিক আছে,
তার মানে সমুদ্রের একটা পৃষ্ঠ থাকে, মানে ধর এই অবধি সমুদ্রটা আছে, এটা সমুদ্র পৃষ্ঠ, মানে লাস্ট স্তর, এর নিচে আর কিছু নেই, এর নিচে অন্য একটা বিষয়। সো এটা হচ্ছে লাস্ট যদি সমুদ্র পৃষ্ঠ হয়, তাহলে এই অবধি সেই হিমবাহ জল বা বরফ গলা জলটা যদি প্রবাহিত হতে থাকে, তাহলে এই গ্রাব রেখাটা কি হচ্ছে, ভূমি, এটাকে আমরা ভূমি ধরতে পারি, তাহলে এটা ভূমি গ্রাব রেখা হচ্ছে, ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠের এটাকে ভূমি গ্রাব রেখা বলা হচ্ছে। আচ্ছা, তারপর বাস্কেট অফ এগ টপোগ্রাফির সাথে, হ্যাঁ ড্রামলিন, অনেকটাই চামচ উল্টালে যেরকম হয় না, এরকম দেখতে হয়, এই যেরকম, এটাকে বলে ড্রামলিন। আচ্ছা, তারপরে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা, ও আচ্ছা আচ্ছা, তার আগে একটা আছে না, দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? নব বলে, নব, দন্তের নব, দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় নব। তারপর মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? অপসারিত, এখানে উত্তর দেওয়া আছে, অপসারণ বলা হয়, উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে, যে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হচ্ছে অপসারণ, ঠিক আছে। আচ্ছা, তারপর মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? গৌড়কে বলা হয়, হ্যাঁ, মাশরুম রক্স, ঠিক আছে। তারপর সাহারা মরুভূমিতে, হ্যাঁ না, আরেকটু চেষ্টা কর, হবে, পুরোটা শোন। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে? ধান্দ, ধান্দ বলা হয়, ঠিক আছে। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলা হয় ধান্দ। আচ্ছা, তারপর পৃথিবীতে কোন নদ সব থেকে বেশি জল বহন করে? ওই যে সব থেকে ভয়ানক হ্রদটার নাম কি? নদটা না, নীল নদ না, নীল নদ অত ভয়ানক না, অ্যামাজন, হ্যাঁ, সব থেকে ভয়ানক অ্যামাজন জঙ্গলও পৃথিবীর সব থেকে ডেডলিয়েস্ট একটা ফরেস্ট, এবং রিভার হিসেবেও সব থেকে ডেডলিয়েস্ট, মানে যত ধরনের ভয়ানক প্রাণী সব ওই নদীতে এবং ওই অরণ্যেই পাওয়া যায়, এটা মানে বিজ্ঞানীরা মেনে থাকে। জল বহন করে এটা কিভাবে ভাবা হয় আমি বলি, ধর নদীটা, ঠিক আছে, ধর নদীটা কিভাবে তৈরি হচ্ছে, কোনো একটা উৎসস্থল থেকে নদীটা আসছে, তার মানে যখন উঁচু স্থান থেকে নদীটা পড়ছে, তখন তার কি হয়, তখন তার গতিটা অনেক বেশি থাকে, তার মানে একটা যখন হিউজ গতি নিয়ে নদীটা নামছে, নামার পরে যখন একটা মিডিল ফেজে আসলো, ধর একটা মধ্যবর্তী অঞ্চল, ঠিক আছে, মধ্যবর্তী অঞ্চল, তো এটা হিসেব করা হয় কিভাবে, যে প্রথমে উৎসস্থল থেকে একটা নদী যত স্পিডে যত গতি নিয়ে এসছে, তারপরে কি হয়, সে তখন একটা ফ্লোতে চলে, সো ফ্লোটা যত বেগ হয়, যত বেগ বেশি হয় তার, তাহলে ততটা বেশি সে জায়গা নেয়, আর যতটা বেশি সে জায়গা নেবে তার বহন ক্ষমতাও বাড়বে। নদীটা যদি একদম তার গতি স্লো হয়ে যায়, তখন কি হবে, সে তখন ওই নদী কোনো একটা শিলা বা বালি, কাকড়, মাটি, এই জিনিসগুলোকে একটা জায়গায় সঞ্চয় করা শুরু করবে, তার মানে তার কিন্তু যে গতিটা, বেগটা কমে গেল, আর বেগ যখন কমে যাবে তখন সেখানে কি হবে, সেখানে তার মানে ভাবতে হবে যে সেই নদীটা মৃত নদী হয়ে গেল, তার মানে নদীটার গতি নেই, গতিহারা নদী। কিন্তু যখন একটা নদীর উৎসস্থল থেকে তার স্পিড বা বেগ অনেক বেশি, উচ্চ হারে যখন নামে, তখন কি হয়, তখন তার ফ্লোটা অনেক বেশি থাকে, গতিটা বেশি থাকে, আর যত বেশি গতি থাকবে তত বেশিও অববাহিকা দিয়ে চলবে, তখন তার বহন ক্ষমতাও বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কত নাম্বার গেল? আচ্ছা, আমাজনটা গেল, তাই তো। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম, হ্যাঁ হ্যাঁ, ওটা আমাজন হবে, হ্যাঁ, আর ভারতের, হ্যাঁ গঙ্গা। আচ্ছা, পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? না, গভীরতম, বৃহত্তম না, সাংপো ক্যানিয়ন, সাংপো, যার গভীরতা হচ্ছে 5500 মিটার, ঠিক আছে, সাংপো। এই যে এই জিনিসগুলো সবসময় মনে রাখবি, কোনটা বৃহত্তম কোনটা। সাংপো, পো, পয়কারে পো, হ্যাঁ, সাংপো, ক না, সাংপো, এই যে সাংপো, 5500 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি, গভীরতম, গভীর মানে কি, এটার গভীরতা অনেক বেশি। দীর্ঘতম, তিনটে জিনিস বুঝবি, যদি বলা হয় বৃহত্তম, তার মানে বৃহত্তম মানে কি, এর দৈর্ঘ্য প্রস্থ সব মিলে এটার অনেক একটা জায়গা আয়তন নিয়ে আছে, সেটা হয়ে গেল বৃহত্তম, ঠিক আছে। দীর্ঘতম কি, ধর কোনো একটা রেল লাইন বা কোনো একটা নদী বা কোনো একটা রাস্তা, যে কোনো কিছু একটা লম্বা ওয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা লম্বা রাস্তা, তাহলে সেটা হচ্ছে দীর্ঘতম হয়ে যাবে, ঠিক আছে।
হতে পারে সেটা কোনো রেল লাইন, কোনো সড়ক, কোনো নদী, ঠিক আছে, আর বা কোনো নদীও হতে পারে। হ্যাঁ, আবার কোনটা দুটো হলো, আরেকটা হচ্ছে গভীর। গভীর কি এই যে গভীর, গভীর অর্থাৎ সেটা উঁচু থেকে নিচুর দিকে আসবে, মানে সেটার গভীরতা ডেপথ কতটা সেটাকে বলা হয় গভীরতম। সো এই জিনিসগুলো মাথায় রাখবি, ঠিক আছে, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। বৃহত্তম, দীর্ঘতম আর গভীরতম, এই তিনটে জিনিস মাথায় রাখবি, ওকে। তারপরে কি আছে, তারপরে আছে বড় মাপের র্যাপিডসকে কি বলে, কি বলে জানিস, একটু ভাব। আচ্ছা আমি একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, র্যাপিডসটা কিরকম হয় আমি বলে দিই। ধর এটা একটা কঠিন শিলা, হ্যাঁ জলপ্রপাত, এই তো এইটা আমি বুঝাতে, আচ্ছা এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার রাখ, তাহলে পরে মুখস্থ করতে হবে না, ঠিক আছে, মুখস্থ করতে হবে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখ যে কি করে বুঝবি জলপ্রপাত আর র্যাপিডসটা একরকম কিনা। জলপ্রপাত মানে তোরা কি জানিস, এরকম একটা পাহাড় থাকবে, পর্বত থাকবে, তার উপর থেকে এরকম এরকম করে জল পড়বে, তাই তো, এটাকে তোরা জানিস জলপ্রপাত। কিন্তু র্যাপিডসটা কি জিনিস জানিস তো, সেম জিনিসই কিন্তু একটু টুইস্ট আছে, একটু আলাদা আছে। সেই আলাদাটা কি, সেই জিনিসটা বুঝে রাখ, তাহলে মুখস্থ করতে হবে না, মনে থাকবে। আমি প্রত্যেকটার আলাদা এরকম এক্সপ্লেনেশন এই কারণেই দিচ্ছি যাতে বারবার মুখস্থ করে মনে রাখতে না হয়, কারণ মুখস্থ করাটা ডিফিকাল্ট, অল্প সময় বেশি মুখস্থ হয় না। এটা মানে দেখ, তুই যদি এমসিকিউ এসএকিউ এর কথা বলিস তাহলে তোকে পুরো বইটাই পড়তে হবে, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে সাজেশন ভিত্তিক পড়াশোনা করা যায়। যে যেমন তোদের হচ্ছে 4টে 5 নম্বরের 4টে আসবে, ঠিক আছে, তো 5 নম্বরে যদি 4টে আসে তাহলে তোদের এই প্রথম অধ্যায় মানে বহির্জাত প্রক্রিয়া থেকে একটা থাকবে, আর তার সাথে একটা বায়ুমণ্ডল থেকে থাকতে পারে, আবার আরেকটা বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল মিক্সড করে এরকম থাকবে, আবার একটা থাকবে বাড়িমণ্ডল থেকে, আর হচ্ছে এই বহির্জাত প্রক্রিয়া থেকে। অর্থাৎ মানে এই যে কয়েকটা চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার বলছি, এই 3টে চ্যাপ্টার থেকে মিলে মিশে থাকবে। তার মানে তুই যদি 5 নম্বরের প্রশ্ন সাজেস্টিভভাবে পড়তে চাস তাহলে ওখানে কিছু ফাঁক ফোকরভাবে পড়া যায়, মানে কিছুটা বাদ রেখে কিছুটা না নিয়ে পড়া যায়, এইভাবে মিলেমিশে পড়া যায়। কিন্তু তুই যদি ভালো নাম্বার তুলতে চাস, কারণ ভালো নাম্বারের জায়গাকেই 1 নম্বরের যেগুলো আছে সব ঠিক করা, পরিষ্কার কথা, ভালো নাম্বার পরে এটাই ঠিক। মনে কর তুই 5 নম্বরে একটা খুব ভালো করে ছবি টবি এঁকে করলি খুব ভালো করে, কিন্তু 5-এ আমার দেখা গেলো যে টিচার খাতা দেখছে বা ধর আমি খাতা দেখছি, আমার অতটা ভালো লাগলো না, আমি দেখা গেলো 4 দিলাম বা 3 দিলাম, তাহলে সেখানে কি তোর কিছু করার আছে, কিচ্ছু করার নেই। কিন্তু এই যে 1 নম্বরের যেগুলো হতে পারে সেটা এমসিকিউ এসএকিউ বা এই মিলকরণ, শূন্যস্থান, সত্যমিথ্যা, এটা যদি ঠিক করিস কারোর ক্ষমতা নেই নাম্বার কাটার। তোর শত্রু স্যারও যদি তোর খাতা দেখে যে না তোকে আমি নাম্বার পেতে দেবো না, তাও কাটতে পারবে না, কারণ নাম্বার দিতেই হবে। এই জন্যে ভালো রেজাল্ট 90% পাওয়ার বা 80%-এর উপরে পাওয়ার একটাই রাস্তা, 1 নম্বরে সব ঠিক করো। আমরা যখন পড়াশোনা মানে স্কুল লেভেলে পড়াশোনা করেছি, আমাদের প্রথমেই টিচাররা একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিত যে দেখো বাবা তোমাদের যে কটা সাবজেক্ট রয়েছে সাবজেক্টে প্রথমেই টার্গেট করো যে কোন সাবজেক্টে কত নম্বরের 1 নম্বর আছে। 1 নম্বর মানে আমি এমসিকিউ এর কথা বলছি না, 1 নম্বর মানে আমি এসএকিউ এর কথা বলছি, আমি এমসিকিউ এর কথা বলছি, আমি শূন্যস্থান সত্যমিথ্যা সব কিছু কথা বলছি। তার জন্য ওই জায়গাটা যদি একবার টার্গেট করা যায়, এখানে ফুল নাম্বার পেলে স্কুল থেকে একটা নাম্বার থাকে 10, ওটা তো পাওয়াই যায়। সো তখন 5-এর জন্য না বেশি টেনশন করতে হয় না, 5 বা 3-এর জন্য যে জায়গাগুলো আছে না, এটা পরীক্ষার 1 মাস আগেও কভার করা যায়। কিন্তু এই জায়গাটা একদম শুরু থেকে বেসিক যদি ক্লিয়ার না থাকে একটু কঠিন হয়, কিন্তু তাও আমি চেষ্টা করছি তোদের এই লাস্ট টাইমে যতটা এগিয়ে নেওয়া যায় আর কি, ঠিক আছে। সো এই জায়গাটা যেন ভুল না হয়, ঠিক আছে। আর 5 নম্বরের জায়গাগুলো মানে একটু ফাঁক ফোকর রেখে পড়া যায়, সেটা আমি পরে বলে দেবো, কিন্তু আপাততর জন্য জেনে রাখ যে তোকে 1 নম্বরেরগুলো ঠিক করতেই হবে ভালো মার্ক তুলতে গেলে, ঠিক আছে। আচ্ছা তারপরে কত নাম্বার চলছিল বল, প্রশ্নটা বল। আচ্ছা র্যাপিডসটা বলা হলো না, ওটা বলে নি তারপরে যাচ্ছি, ঠিক আছে। র্যাপিডসের বিষয়টা বোঝ, তাহলে মুখস্থ করতে হবে না। পড়াশোনার একটা ট্রিক্স কি বলতো, যত কম মুখস্থ করা যায় আর যত বেশি বোঝা যায়, যদি বুঝিস তাহলে মুখস্থ করতে হয় না, আর যদি না বুঝিস তাহলে মুখস্থ করতে হয়। যেমন ইতিহাসে সাল দেওয়া, ওটা মুখস্থই করতে হবে, কিছু করার নেই। কিন্তু সায়েন্স বা ভূগোল এই জায়গাগুলো এমন জিনিস যে এই জায়গাগুলোতে তোরা বুঝে নিলে মনে মনে করে লিখতে পারে। আচ্ছা দেখ যেটা বলছিলাম, জলপ্রপাত মানে কি একটা উঁচু স্থান থেকে বা একটা উঁচু উপত্যকা থেকে জলের মানে নিচের দিকে সম্প্রসারণ হবে, সেটাকে বলা হয় জলপ্রপাত। র্যাপিডসে কি হয়, র্যাপিডসে কিছু ধর একটা এরকম একটা ধর শিলাস্তর রয়েছে, ঠিক আছে, এই শিলাস্তরে এখানে ধর কঠিন শিলা, এখানে ধর নরম শিলা, এখানে আবার কঠিন শিলা, এখানে আবার নরম শিলা, এরকম করে।
তখন দেখা গেল কোনো একটা নদী অববাহিকা এই জায়গাটা দিয়ে পড়েছে, অর্থাৎ কোনো একটা নদী প্রবাহিত হবে এই রাস্তাটা দিয়ে। তখন কি হয়, নদীর একটা, তো ওই যে বললাম নদীর একটা যত বেগ থাকবে, বহন ক্ষমতা থাকবে, তার কি থাকবে, তখন সে ক্ষয়ও বেশি করতে পারবে, যত স্পিড তত বেশি ক্ষয় করতে পারবে। তারপরে নদীটা ধর একটা ভালো ফ্লোতে ভালো স্পিডে আসছে, তখন কি হবে, এই যেই জায়গাগুলোতে নরম শিলা আছে সেই নরম শিলাগুলো দ্রবীভূত অবস্থায় বা অবঘর্ষ অবস্থায় যে কোনোভাবে ওই নদীর জলের সাথে মিশে ক্ষয়প্রাপ্ত হবে। আর যেগুলো কঠিন শিলা, ধর এটা কঠিন শিলা, এটা কঠিন শিলা, এই কঠিন শিলাগুলো বড় বড় আকৃতির হয়ে থাকবে, এবং যেগুলো হচ্ছে নরম শিলা সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে কিছুটা অংশ নদীর জলের সাথে মিশে মিশে নিচে ধাবিত হবে। তখন কি হবে, একটা খরস্রোতাভাবে ওই নদীটা তখন আসবে, কিছু জায়গায় উঁচু কিছু জায়গায় নিচু, কিছু জায়গায় উঁচু কিছু জায়গায় নিচু, তখন সেই জিনিসটা র্যাপিডস মানে খরস্রোতা বলা হয়। ঠিক আছে, অনেক সময় বলা হয় খরস্রোতা নদী, এই জিনিসটা অনেকটা র্যাপিডসের কারণ হয়, এটাকেই বলা হয় র্যাপিডস। অর্থাৎ নরম শিলাগুলো জলের সঙ্গে মিশে যাবে ক্ষয়প্রাপ্ত হয়ে, কারণ জলের মানে নদীর জলের বেগের কারণে, আর বাকি যে কঠিন শিলা সেটা একদম সাবস্টেন্স থাকবে, রিজিড থাকবে, শক্তভাবে থাকবে। সো তারপরে যেই মানে জলের যে ফ্লোটা হচ্ছে ওটাকে বলা হয় র্যাপিডস বা জলপ্রপাত। ঠিক আছে, এটা হচ্ছে মেন কনসেপ্ট র্যাপিডসের। কিন্তু দুটো বেসিক্যালি একই জিনিস, জলপ্রপাত এবং র্যাপিডস কিন্তু আলাদা জিনিস নয়। তারপরের প্রশ্ন কি আছে বল। হ্যাঁ, বড় মাপের র্যাপিডস হলো জলপ্রপাত, ঠিক আছে, কিন্তু দুটো একই জিনিস। আমরা একটা কথা বলি না, যেমন 4 পায়ের একটি গৃহপালিত পশুর নাম বলো, তার মানে গরুরও 4টে পা আছে, ঘোড়ারও 4টে পা আছে, কিন্তু এই সবগুলোই তো একটা ক্যাটাগরির ভিতরেই পড়ছে। ঠিক আছে, সেরকম জলপ্রপাত র্যাপিডস ওগুলো একটা ক্যাটাগরির ভিতরেই পড়ে, আলাদা নয়। ঠিক আছে, আচ্ছা তারপরে কি, ভারতের নায়াগ্রা কাকে বলে, এটা তো পারা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিত্রকূট। তার আগে ও আচ্ছা আচ্ছা, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি, এটা তো পারার কথা, এটা সান্টো অ্যাঞ্জেল। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট এবং পরেরটাও ইম্পর্টেন্ট। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত, ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা। আচ্ছা, তারপরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা পারা উচিত আমাদের দেশেই। হ্যাঁ, গঙ্গা ব্রহ্মপুত্র। হ্যাঁ, তারপরে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটাও আমাদের এখানে সুন্দরবন। তাহলে দেখেছিস ভারত কতটা সমৃদ্ধশালী দেশ, সব বড় বড় প্রাকৃতিক যে সৌন্দর্য বা ঐশ্বর্য সেগুলো আমাদের ভারতেই রয়েছে বেশিরভাগ। তারপরে কি আছে, জার্মানির রাইন নদী বদ্বীপ কি ধরনের বদ্বীপ? ক্ষারীয় বদ্বীপ। জার্মানির রাইন নদীর বদ্বীপ হচ্ছে ক্ষারীয় বদ্বীপ। এই ইগুলো মনে রাখবি, প্রশ্নটা এভাবেও আসতে পারে যে একটি ক্ষারীয় বদ্বীপের উদাহরণ দাও, এভাবেও আসতে পারে। তাহলে কি হবে, জার্মানির রাইন নদী। আবার এটাও আসতে পারে, জার্মানির রাইন নদীর বদ্বীপ কি ধরনের বদ্বীপ, একই উত্তর, একটা করলেই দুইভাবে হয়ে যাবে। তারপর হোয়াংহো নদীর আছে না, হোয়াংহো নদীর বদ্বীপ কি ধরনের, কি হবে, এটা ধনুকাকৃতি বদ্বীপ। ঠিক আছে, মনে রাখবি। বা এভাবেও আসতে পারে প্রশ্ন যে একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও, যেমন এই যে পরের প্রশ্নটা, তারপরে যে প্রশ্নটা আমি বলেছি যে করাতের দাঁতের মতো বদ্বীপের একটি উদাহরণ দাও, এটা হবে ইতালির তাইবার বদ্বীপ। ঠিক আছে, এটা এভাবেও আসতে পারে যে ইতালির তাইবার বদ্বীপ কি ধরনের বদ্বীপ। আচ্ছা, তারপর কি দিয়েছি, ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি, এটা তো পারা উপত্যকা হিমবাহ। আচ্ছা লিখিস নি ওটা, উপত্যকা তো আমি বলেছিলাম। আচ্ছা, উপত্যকা লিখেছিস কেউ? আচ্ছা, যাই হোক, ওটা হয়তো তুই লিখিস নি, লিখে নে। ওটা হবে ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি। ভারতে আলাস্কা আছে, সিয়াচেন। হ্যাঁ এক্স্যাক্টলি, সিয়াচেন। ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে সিয়াচেন। তারপর পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি। এবার ভাব, মহাদেশ কোন মহাদেশে সব থেকে বেশি হিমবাহ দেখা যায়, একটু আগেই বললি আন্টার্কটিকা। তাহলে আন্টার্কটিকাতেই হবে, আন্টার্কটিকার কোন জায়গাটা, মানে ওই হিমবাহটার নাম কি, আন্টার্কটিকার ল্যাম্বার্ট। ওকে, বানানটা লিখে দিচ্ছি, লয়জফালা আকার, ময় বয় আকার, টয়রেপ, ল্যাম্বার্ট, আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ। এবার পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি, যে আলাস্কা কে বলছিল, তুই বলছিলি না। হ্যাঁ, আলাস্কার কি বল, হুবার্ড। হ্যাঁ, আলাস্কার হুবার্ড। তারপরে
পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, এটাও আলাস্কাতে। আলাস্কার কি? পাদদেশীয়, পাদদেশ মানে কি? এই অংশটাকে বলা হয় পাদদেশ, অর্থাৎ যেখানে পলল শঙ্কু তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এটা উত্তর হবে আলাস্কার ম্যালাস্পিনা। পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা। তারপর কি আছে বল? সীমা ধারণার প্রবর্তক। এটা তো পারা উচিত। ওই তো হ্যাঁ, পাওয়েল। জে.ডব্লিউ. পাওয়েল। আচ্ছা, তারপর আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এই কনসেপ্টটা বুঝলে পরে এটার উত্তর ভাবাই লাগবে না, কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, আগে বল। আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে কি বলে? না, এই জন্যই বললাম যে এই প্রশ্নটা যদি বুঝে যাস একবার, যে এই প্রশ্নতে আবহবিকার জিনিসটা কি খায় না মাথায় দেয়, না ক্ষয়কার্য জিনিসটা কি খায় না মাথায় দেয়, এই জিনিসটা যদি বুঝে যাস তাহলে এর অ্যান্সার আর কখনো পড়তে হবে না। উত্তর হবে নগ্নিভবন বা অবরোহণ। নগ্নিভবন বা অবলিক অবরোহণ। এবার বুঝতে হবে যে কেন এটার উত্তর এটা হলো। ওকে, সো আবহবিকার কি জিনিস? ধর এটা একটা শিলাস্তর, ঠিক আছে, তো এটা একটা পরিবেশে রয়েছে, তো এখানে কখনো বৃষ্টি হয়, কখনো প্রচন্ড রোদের তাপ দেয়, কখনো এর উপর দিয়ে কোনো নদী প্রবাহের হয়তো কোনো জল প্রবাহ চলে গেল, কোনো নদী অববাহিকার রাস্তা এর উপর দিয়ে চলে গেল, বা কোনো চাপ উচ্চ মানে প্রাকৃতিক পরিবেশের কারণে কোনো উচ্চ চাপ তৈরি হলো, তখন কি হয়? এই শিলাস্তরটা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে এর কিছু কিছু অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে এখানে হয়তো পড়ে রইল, ঠিক আছে। এই যে হোল প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় আবহবিকার। তাহলে শুধু পড়ে থাকলে তো হবে না, পড়ে থাকার পর কি করতে হবে? ক্ষয়কার্য, তার মানে এখানে ক্ষয়ও হতে হবে। শুধু এই জিনিসটা এরকম পড়ে থাকলে তো হবে না, এটা ক্ষয়ও হতে হবে। তার মানে যখন ক্ষয় হতে থাকবে তখন এই শিলাস্তরের উচ্চতাটা বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। তাহলে কমলেই আমরা কি জানি? অবরোহণ। সো এই অবরোহণেরই আরেকটা নাম কি? নগ্নিভবন। তাহলে হয়ে গেল সেম। তার মানে আমাদের কনসেপ্টটা যদি বুঝে যায় তাহলে আর মুখস্থই করতে হয় না। ওকে, তারপর ঋতু পরিবর্তনে নদীর জলের যে পর্যায়ক্রমিক পরিবর্তন তাকে কি বলে? উত্তর এর ভিতরেই আছে, এই প্রশ্নের ভিতরেই উত্তর আছে। ঋতু পরিবর্তনে নদীর কি বলেছে? নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে কি বলে? নদী পরিবর্তন, তার মানে নদীবর্তন। ঋতুর কারণে নদীর পরিবর্তন হচ্ছে, তাহলে কি হচ্ছে? নদীবর্তন হচ্ছে। এইভাবে মনে রাখবি, ঠিক আছে। তারপরে ষষ্ঠঘাত সূত্রের ব্যাখ্যা কে দেন? নো, এইচ দিয়ে নাম, এইচ। হ্যাঁ, উইলিয়াম হপকিন্স। আচ্ছা, এই ষষ্ঠঘাত সূত্রটা কেউ জানিস? বলতে পারবি? বল। গতি যদি দ্বিগুণ হয়, 64 গুণটা হয়, তাহলে 64 গুণ। এটার সঙ্গে ষষ্ঠঘাতের কি বিষয় জড়িয়ে বলতে পারবি? হ্যাঁ, একদম। অর্থাৎ নদীর যদি এই যে গতি যদি বাড়ে দ্বিগুণ হারে, ঠিক আছে, 2x আমরা যদি ধরি, দ্বিগুণ হারে যদি গতি বাড়ে তাহলে এর বহন ক্ষমতা, ওই যে আমি সেই সময় তোকে বললাম না যে নদী যদি বেশি বেগ নিয়ে চলে, বেশি গতি নিয়ে চলে, তাহলে সে বেশি জায়গা নিয়ে যাবে, বেশি জিনিস বহন করবে। বালি হতে পারে, পলি, কাকর বা শিলাস্তরের কিছু ক্ষুদ্রতম অংশ, সেইগুলো সে বহন করবে বেশি। অর্থাৎ নদী যদি দ্বিগুণভাবে গতিশীল হয় বা বেগ প্রাপ্ত হয় তাহলে তার বহন ক্ষমতা কত বেড়ে যায়? তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত? 2 দুগুণা 4, 8, 16, 32, 64। এটাই হচ্ছে ষষ্ঠঘাতের সূত্র। আচ্ছা, তারপর নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? হ্যাঁ, কিউসেক একটা, আর একটা হচ্ছে কিউমেক। কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। লিখে রাখ, ঠিক আছে, দুটোই লিখে রাখ, কিন্তু একটা বললেই হবে।
কিউমেক হচ্ছে ব্র্যাকেটে লিখে রাখ কিউবিক মিটার পার সেকেন্ড, আর কিউসেক হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড। কিসের কিউব? নদীর জলের, ঠিক আছে, জলপ্রবাহ, অর্থাৎ নদীটা যখন যায় তখন সে একটা একক অনুযায়ী প্রতি কিউবে কতটা জল নিয়ে যাচ্ছে সেটার হিসেবটাই হয় হচ্ছে এই এককের দ্বারা। ওকে, একটা হচ্ছে কিউমেক, একটা হচ্ছে কিউসেক। কিউমেক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, আর কিউসেক হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড। একটা মিটার একটা ফুট। কি বলে আমি বলছি তারা বল? ফানেল আকৃতির, ফানেল হয়ে যায়, খাড়ি খাড়ি হ্যাঁ খারি। অর্থাৎ ওটা যখন মোহনায় মিশে যায় তখন অনেকটা আকৃতিটা এরকম হয়ে যায়। আর এটা আমরা কি জানি, একটা ফানেল। অর্থাৎ ওই বদ্বী মানে মোহনাটা যখন নদী যখন মোহনায় সাগরে মেশে তখন তার আগ দিয়ে তার আকৃতিটা অনেকটা এরকম ফানেলের মতো, যেকে বলা হয় খাড়ি। ওকে, তারপরে কি আছে? নদীতে সৃষ্ট বাঁক বা মিয়েন্ডার কোন নদীর নাম অনুসারে হয়েছে? তুরস্কের মিয়েন্ডারেস। তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে নদী সৃষ্ট বাঁক বা মিয়েন্ডারের নামকরণ হয়েছে। ভাই লিখছিস তো ভাই? হ্যাঁ লেখ, ঠিক আছে, লিখে রাখ, এগুলো বাড়িতে দেখবি, ঠিক আছে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারের অ্যাটলিস্ট 1 নম্বরগুলো নিয়ে অসুবিধা হওয়ার আর কথা না। মিয়েন্ডারেস, মিয়েন্ডারেস, ওকে। আচ্ছা, তারপর রসেমতানে ভূমির কি হ্যাঁ কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, নে কি করবি কর, অসুবিধা নেই। কোনো কিছু দরকার? হ্যাঁ হ্যাঁ নিয়ে নে। আচ্ছা, তারপরে রসেমতানে ভূমির কোন অংশ মসৃণ হয়? প্রতিবাদ অংশ, হ্যাঁ। আচ্ছা, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? এটা শূন্যস্থানে অধিকাংশ বারই আসে। কি বলে? এইভাবে আসে, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে। এই শূন্যস্থানে এই প্রশ্নটা অনেক, এটা একটা নাম আছে, এরিটি। দুটি কড়ির অর্থাৎ কি, যখন হিমবাহ প্রবাহ এরকম হয় তখন ধর এই একটা কড়ি, ধর এই একটা করি এই একটা করি, অর্থাৎ কি চেয়ারের হাতলের মতো অনেকটাই, ওই যে চেয়ারের হাতলের মতো, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে ওটা এই চেয়ারের হাতলের মতো এরকম হয়ে যায়। তখন এই যে ধর একটা করি আর এই যে একটা করি, ঠিক আছে, এই দুটি করির মধ্যবর্তী যে অংশটা, এই যে এখানটা একটা দেওয়ালের মতো হয়ে যায় তখন, ঠিক আছে, পার্বত্য অঞ্চলে এই জায়গাটা দেওয়ালের মতো হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় এরিটি, এরিটি বলা হয়। আচ্ছা, তারপরে বালি দ্বারা হাসাহাসি করিস না, পরীক্ষার আর বেশি দিন নেই, পরীক্ষাটা ভালো দিয়ে তারপরে হাসবি যে হ্যাঁ দাদা পাবো। পরীক্ষা খারাপ করলে ওই চিন্তাটাই মাথায় আনবি না, যে পরীক্ষা খারাপ করলে কি করবো ওটা ভাববি না, সবসময় পজিটিভ থাকবি। নেগেটিভ ভাববি কেন? পড়াশোনা করছিস, খাওয়া দাওয়া করছিস, ঘুমাচ্ছিস, ফোন দেখছিস। কোনটা? বালি দ্বারা হবে আর্গ, আর শিলা দ্বারা কি হবে বলতো? হ্যাঁ, শোন, কখনো নেগেটিভ ভাববি না, ঠিক আছে। আমাদের ব্রেন কিভাবে কাজ করে জানিস? আমরা যেটা ভাবতে থাকি না সেটা আমাদের সঙ্গে পরিবেশ সমাজ এক সময় করে দেয়। ধর তুই যদি প্রতিদিন ভাবিস আমার আজকে পড়তে ভালো লাগছে না, আমার আজকে পড়তে ভালো লাগছে না, তখন তোর ব্রেন তোর মানে পারিপার্শ্বিক অবস্থা এমন হয়ে যাবে, সব সময় মনে হবে আলসেমি থাকি, সব সময় আলসে হয়ে থাকি। তোকে কাজ করতে হবে, তুই পজিটিভ ভেবে তুই জাস্ট কাজ করবি। আমার ভালো রেজাল্ট হোক না হোক সেটা পরের কথা, আমার কি করতে হবে? আমি ছাত্র, আমি ছাত্রী, আমাকে পড়তে হবে, আমি আমার কাজটুকু করি, তারপর যা হবে হবে। আর তুই একটা জিনিস তো জানিস, তুই যদি সঠিক টাইমে মাটিতে ধানের বীজ বপন করিস তাহলে একসময় কি হবে? ধান গাছ হবে। যদি পাটের বীজ বপন করিস কি হবে? পাট গাছ হবে। এটা তো স্বাভাবিক, এটা তো পরিবেশের নিয়ম। তার মানে তুই যদি ছাত্র জীবনে ঠিকঠাক মতো পড়াশোনা করিস, আর কিছু ভালো রেজাল্ট হবে না, খারাপ রেজাল্ট হবে না, বোর্ডে টপ করব না, মা বাবার মুখ উজ্জ্বল করবো, এইসব কিচ্ছু না। আমার খালি প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে। যেমন আমি খাচ্ছি, যেমন আমি ঘুমাচ্ছি, যেমন আমি ফোনে রিলস দেখছি, সেরকম কি করব? সেরকম পড়াশোনাটা রোজগারেরটা রোজগার করবো, ব্যাস।
তারপর যা হবে হবে, ভালো হবে না খারাপ হবে তখন পরে দেখা যাবে। আর অবভিয়াসলি তুই তোর কাজ করলে ভালোই হবে। তুই যখন খাস পেট ভরে কি ভরে না, তুই কি ভাবিস ইস আমি এটা কেন খাবো, এটা খেলে কি পেট ভরবে, আমি এটা খাবো, এটা খেলে পেট ভরবে, ওটা খেলে পেট ভরবে না, ওটা খেলেও পেট ভরবে, এটা খেলেও পেট ভরবে। সুতরাং তোকে ভাবারই দরকার নেই যে তুই ভালো রেজাল্ট করবি, মিডিয়াম রেজাল্ট করবি না খারাপ রেজাল্ট করবি, খারাপ হলে বাড়ি থেকে বের করে দেবে, ফার্স্ট হলে কি আমাকে ছবি দিয়ে টাঙিয়ে রাখবে, কিচ্ছু ভাবতে হবে না। তুই জাস্ট তোর কাজটুকু কর, ডু ইউর ডিউটি, ব্যাস। আচ্ছা তারপরে লাস্ট, তাই না? আই থিঙ্ক লাস্ট, হ্যাঁ। ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? বোর্ন হার্ট। বোর্ন হার্ট, হ্যাঁ, বোর্ন হার্ট। ওকে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ইনসেলবার্জ যখন ক্ষয় হয়, এটাও একটা মানে ক্ষয়ীভবন প্রক্রিয়া। ক্ষয় হলে পরে কি হয়? গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হয় এবং বোর্ন হার্ট তৈরি। ওই ভূমিরূপটাকে বলা হয় বোর্ন হার্ট, ঠিক আছে? আচ্ছা কয়েকটা আমি মুখে ধরি, ঠিক আছে? কয়েকজনকে দাঁড় করিয়ে করি, লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? সবাই ভাই বোন, সবাই শিখতে এসছি সেখানে, সুতরাং ভুল হবে ঠিক হবে ওটা কোনো ব্যাপার না। আচ্ছা বল তো, ভাই তুই দাঁড়া, তুই দাঁড়া, আরে দাঁড়া, কোনো ব্যাপার না, এটা একটা ফ্রেন্ডলি ক্লাস চলছে, এখানে কোনো লজ্জা পাওয়ার বিষয় নেই, ভুল থেকেই তো শিখবি না। না তুই দাঁড়া ভাই, অসুবিধা নেই, ওকেও ধরবো, ওকেও একটা ধরবো, তোকেও ধরা হবে ভাই, তুই দাঁড়া। আরে ভুল হোক অসুবিধা নেই, আমি তো বলছি, আমি কি তোকে রাগ করেছি বা কিছু বলছি যে না অপমানের? কোনো অপমানের কিছু নেই। পৃথিবীতে কেউ কিছু শিখে আসে না। এই যে কেউ হাঁটছি, এই হাঁটাটা আমি একদিনে শিখিনি, তুই যে কথা বলছিস সেটা তুই একদিনে শিখিসনি, ভুল হয়েছে পড়েছি তারপরেই শিখেছি, হোক ভুল কি আছে। আচ্ছা বল তো ভাই, কোনটি পূর্ববর্তী নদী? আমি দুটো অপশন দেবো, ঠিক আছে? এক হচ্ছে তাপ্তি, দুই হচ্ছে গঙ্গা। পূর্ববর্তী গঙ্গা, হ্যাঁ, ভেরি গুড বস। আচ্ছা ভাই তুই ওঠ এবার, হ্যাঁ এবার তুই ওঠ। আচ্ছা আচ্ছা বল কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট হয়েছে? যে বললাম যে নদীর তিনটে গতি থাকে, আচ্ছা এটা বলা হয়নি না, নদীর তিনটে গতি থাকে, ঠিক আছে? উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি। তা উচ্চ গতিতে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? বদ্বীপ নাকি প্রপাতকূপ? হ্যাঁ প্রপাতকূপ, হ্যাঁ প্রপাতকূপ কেন হয়? কারণ যখন হচ্ছে ধর একটা উঁচু স্থান থেকে উচ্চ গতিতে নদী বা জলরাশি পড়ছে, তখন এখানে কি হয়? এখানে একটা চাপের সৃষ্টি হয়, আর চাপ হলে পরে সেখানটা কি হয়? বুদবুদের আকার ধারণ করে এবং সেখানকার যে ভূমি সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে কূপ ধারণ করে। আচ্ছা তুই বল বোন, ওঠ, হ্যাঁ ওঠ। আচ্ছা তুই বল কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত? ইয়ারদাং নাকি লোয়েস? হ্যাঁ লোয়েস। আচ্ছা হ্যাঁ বস, হয়েছে। আচ্ছা বোন তুই ওঠ। কি ভাবছিস বোন, কি এত টেনশন? জীবনে এত টেনশন নিয়ে কোনো লাভ নেই। জীবনটা এখন নিজের কাজ কর, নিজের জাস্ট কর্ম করে দেবে, অত ভেবে কিছু হবে না। ভালো খারাপ নিয়ে অত ভাবতে হবে না, যা হবে হবে, আমার জাস্ট কর্মটা করতে হবে, ঠিক আছে? এই জন্য কোনো চিন্তা নেই, ঠিক আছে? একদম বি ফ্রি, বি কনফিডেন্ট। পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে নদীর কোন মোহনায়? কোন নদীর মোহনায়? সিন্ধু নাকি মিসিসিপি, মিসৌরি? হ্যাঁ এই তো, তোরা তো পারিসই, তোরা বলে কিছু পারিস না, এত চিন্তা কিসের? বস তাহলে, এই তো পারিস। সবসময় কনফিডেন্ট থাকবি যে সব হয়ে যাবে। মানুষ যদি, আচ্ছা ভূগোল পড়াচ্ছি তো, তাহলে একটা ঘটনা বলি। তুই কি জানিস একটা মানুষ, একজন মানুষ পুরো একটা গোটা পাহাড় মাঝখান থেকে কেটে রাস্তা করে ফেলেছে? এটা কিন্তু আমি কোনো গল্প দিচ্ছি না, গুজব না, এটা সত্যি। তাহলে একটা সিঙ্গেল মানুষ যদি 22 বছর ধরে একটু একটু করে ঠুকিয়ে ঠুকিয়ে একটা পাহাড়কে মাঝখান থেকে ফাঁক করে ফেলতে পারে, তোরা 1.5 মাসে মাধ্যমিক কি করতে পারবি না? ক্র্যাক করতে পারবি না? আরামসে পারবি, কোনো ব্যাপার না। এই জন্য অত ভাবনাই ভেবে কোনো লাভ নেই বোন, ঠিক আছে? একদম ফ্রি থাক, যা হবে হবে, কি আছে? পড়বি ঠিকঠাক মতো, পড়াশোনা করবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা 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 লাস্ট প্রশ্ন। আচ্ছা বোন তুই বল, তুই বল, বল একটি আদর্শ নদীর উদাহরণ, নর্মদা নাকি ব্রহ্মপুত্র? হ্যাঁ ব্রহ্মপুত্র। আচ্ছা আদর্শ নদী কাকে বলে জানিস? হ্যাঁ তিনটি গতিই থাকে, হ্যাঁ তারাই হচ্ছে আদর্শ নদী। হ্যাঁ ভেরি গুড, বস বোন। আচ্ছা ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ না, মানে 1 নম্বরের জন্য যা এর ভিতরে ইনক্লুড আছে এমসিকিউ, এসএ কিউ, তারপর ট্রু ফলস,
তারপরে হচ্ছে শূন্যস্থান, আর হচ্ছে এই যে মিলকরণ শূন্য মানে ক স্তম্ভ ক স্তম্ভ, ঠিক আছে, স্তম্ভ। এর ভিতরে এই 5টা পোর্শনই রয়েছে, সব 1 নম্বরে, ঠিক আছে। সো ফার্স্ট চ্যাপ্টার থেকে এইগুলোই পড়বি, আর হচ্ছে সাজেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 5 নম্বরের জন্য এই বছর যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব অল্প প্রশ্ন দেবো, বেশি না। ওই যে বললাম যে 5 নম্বরের জন্য, হ্যাঁ তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে এরপরে আমরা নতুন চ্যাপ্টার, বেশিক্ষণ লাগবে না, একদম অল্প সময় লাগবে, হাতে গোনা কয়েকটা, ঠিক আছে, একদম হাতে গোনা, ঠিক আছে। হাইয়েস্ট লাগবে 10 মিনিট, যা হাইয়েস্ট বললাম, হাইয়েস্ট, এর কম হতে পারে, ঠিক আছে। কার শরীর খারাপ লাগছে? কেন রে বোন, সোয়েটার পরে আসিস না? পরীক্ষার আগ দিয়ে এরকম করবি না, শরীরের সাথে কোনো চ্যালেঞ্জ দিবি না, শরীরটাকে তো ঠিক রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর যদি খারাপ লাগে তুই তাহলে চলে যায়, এর পরের দিন কোনো এক বান্ধবীর কাছ থেকে নিয়ে নিস। ও দল বল আছে, ও দল বল থাকলে একটু বসে যাও কষ্ট করে, ঠিক আছে। আচ্ছা শোন, আর বেশি নাই বললাম, হাইয়েস্ট 10 মিনিট, মানে হাইয়েস্ট 10 মিনিটের বেশি লাগবে না, কম লাগবে সর্বোচ্চ, এর কমও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আর বোর্ডে লিখছি না, ঠিক আছে, মুখে মুখে বলছি, তাড়াতাড়ি লিখে ফেল, একদম হাত চালিয়ে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ঠিক আছে। প্রথম, নদ নদী থেকে নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে, একসাথে লেখ তাহলে টাইমটা বাঁচবে। নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। একসাথে বলে দিলাম, এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে, একটা সঞ্চয় কার্য, একটা ক্ষয় কার্য, ঠিক আছে, আমি একবারে বলে দিলাম যাতে তোদের টাইম বাঁচে। নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্য ও ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এটাও একসাথে বলে দিলাম, এখানেও দুটো প্রশ্ন আছে, হিমবাহের সঞ্চয় কার্য ও ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 4টে অ্যাটলিস্ট প্র্যাকটিস করবি, খাতায় আঁকবি এবং ওটার বৈশিষ্ট্য উৎস টুৎস সব দেখে রাখবি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। 3 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। জলধারা মানে কিন্তু নদী, পরীক্ষায় যদি নদী থাকে ভয় পাবি না, কারণ জলধারা কোথায় থাকে? নদীতে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর 4 নম্বর, এটা লিস্ট ইম্পর্টেন্ট, মানে কম ইম্পর্টেন্ট, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, ঠিক আছে। আর 4 নম্বর যেটা, এটা একটু কম ইম্পর্টেন্ট, মানে উপরের 3টোকে বেশি প্রায়োরিটি দিবি, আর এটাকে একটু কম প্রায়োরিটি দিবি, বাট দেখে যাবি। সেটা হচ্ছে বায়ু ও নদীর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুটা আগের বছর এসছে তো, যার কারণে বায়ুটা, হ্যাঁ বায়ুটা হচ্ছে খুব কম ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু তাও আমি কম ইম্পর্টেন্ট মানে বলছি না যে দেখবি না, তা বলিনি, দেখবি, কিন্তু আগেরগুলো ভালো মতো রেডি করবি, ওকে। বায়ু ও নদীর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, 4টে, ঠিক আছে। আর এবার একটা কাজ কর, যেগুলোতে আমি ক্ষয় কার্য সঞ্চয় কার্য বলেছি সেখানে সঞ্চয় কার্য দুটোতেই টিক মার, খুব ইম্পর্টেন্ট, মানে ক্ষয় কার্য আসার, মানে সঞ্চয় কার্য আসার চান্স বেশি, ঠিক আছে। ক্ষয় কার্য তাই বলে দেখবি না তা না, দেখবি, কিন্তু সঞ্চয় কার্যটা ভালো করে দেখবি, প্রত্যেকটা ছবি আঁকবি, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য উৎস, ঠিক আছে, সবগুলো উৎপত্তি ঠিকঠাক মতো পয়েন্ট বাই পয়েন্ট ওটা প্র্যাকটিস করবি। কি বললাম, নদীর যে সঞ্চয় কার্য ওখানে টিক মারার কারণ হচ্ছে ওটা একটু বেশি ফোকাস দিবি, আর হচ্ছে হিমবাহর যে সঞ্চয় কার্য ওটাকেও বেশি ফোকাস দিবি, ঠিক আছে। কিন্তু ফোকাস দেওয়ার মানে বাকিগুলো পড়বই না বাদ না, বাকিগুলো পড়তে হবে, ঠিক আছে, কারণ প্রশ্ন হাতে গোনা 5 নম্বরের, এই জন্য রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এমসিকিউ এসিকিউ এর জন্য ওই 1 নম্বরের যেগুলো করালাম এই চ্যাপ্টার ওয়াইজ, এইগুলো ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করবি, বারবার প্র্যাকটিস করবি, ঠিক আছে। বা যখন না, এরপরে পরপর যাবে, 1 অধ্যায় গেল, 2 অধ্যায়, তারপর 3 অধ্যায়, মানে আমি প্রথমে এই প্রাকৃতিক পার্টটা শেষ করছি, তারপর ভারতে যাব, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদাই হবে, চিন্তা নেই। 1 দিন 2 দিন মানে স্যাটারডে সানডে পাবি, এখন সানডে যদি এক্সাম পড়ে যায় তাহলে তো পাচ্ছিস না, আর না হলে স্যাটারডে পাবি, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নেই, যেটুকু কাজ দিচ্ছে, এই যে কিন্তু যেই ভুলটা করছিস তোরা সেটা কি বলতো, যেই কাজটা যখন দিচ্ছিস সেই কাজটা কিন্তু তখন করছিস না, এটা কিন্তু ঠিক না। আগের সপ্তাহে বললাম যে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ম্যাপগুলো কিছুই তো ছিল না, আমি তো বলিনি যে 100 বার করে খাতায় ম্যাপ আঁকতে, আমি কিন্তু বলিনি, আমি বলেছিলাম ম্যাপটা একবার করবি 10টা ক্যাটাগরি আলাদা আলাদা জায়গায়, যেখানে ধর তোদের নিয়মিত চোখ পড়ে সেখানটা তাকিয়ে থাকবি, দেখবি, সকালে দেখলি 2বার, বিকেলে দেখলি 2বার, রাতে দেখলি 2বার, এরকম